প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ক্লাস 5-এর বাচ্চা কাচ্চারা যারা আছো, তোমাদের জন্য একটা দারুণ সুখবর। আমরা কিন্তু প্রতিটা সাবজেক্টের ইনশাল্লাহ টপিক ওয়াইজ তোমাদের অনলাইন ক্লাস প্রোভাইড করব। আমাদের অন্বেষণ ক্যাডেট একাডেমি পেজেই তোমরা এই ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবে। আজকে ক্লাসের আমাদের টপিক বাংলা বইয়ের একদম প্রথম পার্ট। এটা হলো বৈচিত্র্যময় বাংলাদেশ, যে গল্পটা আছে এইটা আমরা পড়বো, এবং এর পাশাপাশি আমরা এইটাও পড়বো যখন একটা তুমি রিডিং দিচ্ছ বৃত্তি পরীক্ষার জন্য তোমাকে কতটা ডিটেইলড পড়তে হবে বা কতটা গুছিয়ে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তোমাকে এই টেক্সটটা রিডিং পড়ার আগে তোমাকে কোন জিনিসগুলো জানতে হবে, এরকম সকল কিছু আমরা আলোচনা করব। একদম প্রথম টপিকে চলে আসি, আর কোনো কথা না পারি আমরা ক্লাসে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ বৈচিত্র্যময় বাংলাদেশ, এই পাঠটা তোমাদের সামনে বের করা আছে। প্রথমেই যে কোনো গল্প বা কবিতা পড়ার ক্ষেত্রে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, তোমার এই গল্পের মধ্যে এমন অনেক কিছু শব্দ থাকতে পারে যেগুলো তুমি জানো না বা যেগুলোর অর্থ তুমি জানো না। এইটা যখন তুমি পড়তে যাবা তখন কিন্তু তোমার একটা ঝামেলা লাগবে অর্থটা বুঝতে। এজন্য আমরা প্রথমেই যে কাজটা করি, আমরা পাঠের একদম শেষে যখন যাব, মানে অর্থাৎ গল্পটা যখন শেষ হবে, আমরা ওইখানে কিন্তু শব্দার্থ ও টিকা একটি অপশন পাই। এখানে টিকা না থাকলেও শব্দার্থগুলো আছে। টিকা বলতে আরেকটু বর্ণনামূলকভাবে কোনো একটু বিস্তারিত বোঝায়, এক্সপ্লেনেশন কোনো লাইনের বা কোনো একটা ফ্রেজের। আর এখানে ডিরেক্ট লিটারাল মিনিং অর্থে শব্দার্থগুলো দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ উদযাপন, এই শব্দটার অর্থ হলো পালন করা বা পালন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এখানে আমরা মিনিংটা হলো আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমরা বাঙালি জাতি হিসেবে, আমরা ইন জেনারেল বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কি বাঙালি জাতি হিসেবে আমরা নিজেকে আইডেন্টিফাই করি বা নিজেকে পরিচয় দিয়ে থাকি। কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু বাঙালি না, আমরা জানি। আমরা যদি একটু পার্বত্য অঞ্চলে যাই বা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ইত্যাদি অঞ্চলগুলোতে যাই, আমাদের আরও কিছু মানুষ আছে কিন্তু তারা চাকমা, গারো, মারমা ইত্যাদি সম্প্রদায়ের অংশ। তাদের সংস্কৃতিটা কিন্তু আমাদের থেকে ডিফারেন্ট, বা তাদের জাতি, মানে এই যে জাতি হিসেবে তারা কিন্তু আমরা আইডেন্টিফাই করি ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে বা আদিবাসী হিসেবে, ঠিক আছে? অথবা আমরা দেখতে পাচ্ছি, দেখো, জীবিকা নির্বাহ, জীবনযাপন। জীবিকা নির্বাহ বলতে মানুষ যে কাজটা করে আর্ন করে, টাকা পয়সা অর্জন করে, সেইটা দিয়ে সে জীবন চালায়, এই প্রসেসটা হলো, পুরো প্রসেসটা হলো জীবিকা নির্বাহ করা। জীবিকা বলতে সে কি তার লাইভলিহুড আর্ন করতেছে। তারপর দেখো, দেখতে পাচ্ছি ট্রাক্টর। তোমরা নিশ্চয়ই ট্রাক্টর দেখেছো। কৃষি কাজে যখন কেউ কাজ করে, মানে তখন কি, তখন ট্রাক্টর, যে আমরা গাড়িটা দেখি স্পেশালাইজড একটা কি যানবাহন টাইপ, ঠিক আছে, যেখানে বসে খুব কুল লাগে ছোটবেলায়, ওই যানবাহনটা হলো ট্রাক্টর। চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল, ঠিক আছে। মেইনলি কি, এটা কিন্তু ইঞ্জিন আছে, এটাকে ধরো ফিউয়েলে চলে, এটা বসে চালাইতে হয় গাড়ির মতো, কিন্তু এটা একটা লাঙলের কাজ করে। আগে তো একদম কায়িক শ্রম করে, অর্থাৎ মানুষ নিজে একদম ম্যানুয়াল লেবার বা একদম নিজের শ্রম দিয়ে একদম ধরো করতে হইতো, কিন্তু এখন কিন্তু এটা করতে হচ্ছে না। তারপরে দেখো বৈচিত্র্য। বৈচিত্র্য, যখন আমি বলি যে একটা জিনিস বৈচিত্র্যপূর্ণ, আমরা কি মিন করি, কি বা কি বোঝাই? বৈচিত্র্যপূর্ণ মানে অনেক টাইপের জিনিস আছে। ধরো আমার 3জন ফ্রেন্ড, কেউ একজন ঝাল খাইতে পছন্দ করে, কেউ একজন মিষ্টি খাইতে পছন্দ করে, কেউ একজন টক খাইতে পছন্দ করে। তার মানে আমাদের যে খাবারের টেস্ট, এটা হলো বৈচিত্র্যপূর্ণ, মানে এটা সিমিলার না, এটা কিন্তু কি নানান ধরনের। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। আর তারপরে দেখো স্বাচ্ছন্দ্য। আমরা অনেক সময় বলে থাকি যে এই কাজটা করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাচ্ছন্দ্য বলতে বোঝায় আরাম বা স্বস্তি বোধ করা বা কমফোর্টেবল বোধ করা। হাঁড়িকুড়ি। হাঁড়িকুড়ি বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যে হাঁড়ি, কলসি এগুলো বোঝাই, এগুলোকে একসাথে আমরা হাঁড়িকুড়ি বলতেছি। হাঁপড়। হাঁপড় জিনিসটা হলো কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। এই যে এই টাইপ একটা জিনিস দেখবা, যে টম এন্ড জেরিতে তোমরা দেখবা, ঠিক আছে, যে বাতাস দেওয়ার জন্য এরকম একটা যন্ত্র আছে, ওই জিনিসটা হলো হাঁপড়, ঠিক আছে। তোমরা সার্চ করেও দেখতে পারো। এখন আমরা চলো শুরু করি আমাদের টেক্সটটা। একদমই টাইম লাগবে না, দেখবে এক চান্সে তুমি মনে থাকবে, বুঝতে পারবে। জাস্ট এটা জানার জন্য পড়তে হবে। তুমি যদি ভাবো যে পরীক্ষায় আসবে, প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, এভাবে পড়লে আরও চাপ বেশি খাবো তুমি, মানসিক চাপটা বেশি কাজ করবে। দেখো, বৈচিত্র্যময় বাংলাদেশ, ঠিক আছে। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য, অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু একই টাইপের মানুষ না, সবাই এক না। ইভেন সবার ভাষা এক না, সবার সংস্কৃতি এক না,
সবার জীবিকা নির্বাহর প্রসেস এক না, সবার কৃষিকাজের ধরন এক না, সবার গান এক না, সবার কবিতা একরকম না। অর্থাৎ বাংলাদেশের মানুষ অনেক বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে, বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটা ভাষা রয়েছে। যেমন কী কী ভাষা আছে এটা জানা দরকার, বাংলা ভাষা ছাড়া কী কী ভাষা আছে, এভাবে প্রশ্ন আসতে পারে কিন্তু। চাকমা, মারমা, ককবরক, ওঁরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। এবার দেখো এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখবে সবাই, কী কী ভাষা আছে বাংলা ভাষা ছাড়া, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। মাতৃভাষা বলতে কি? মাতৃভাষা বলতে মানুষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে বোঝায়। জন্মের পর সে প্রথম যে ভাষাটা শেখে সেটা হলো তার মাতৃভাষা। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। যারা বাংলা মাতৃভাষা হিসেবে গ্রহণ করেছে জন্মের পর থেকেই, তারা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। অনেক টাইপের, অনেক ডাইভার্স, অনেক বৈচিত্র্যপূর্ণ মানুষ আছে বাংলাদেশে। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। একটা জিনিস কিন্তু জানতে হবে, দেখো পার্বত্য যে অঞ্চলটা আছে বাংলাদেশের একদম দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক, হ্যাঁ, ওই দিকে আমরা চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা ইত্যাদি মানুষের দেখা পাই কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো রাজশাহী, দিনাজপুর, রংপুর অর্থাৎ উত্তর অঞ্চলগুলোতে, বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো আছে এখানে আমরা সাঁওতাল ও রাজবংশীদের বসবাস দেখতে পারি। ময়মনসিংহ অঞ্চলে আমরা গারো সম্প্রদায়ের মানুষ দেখতে পাই। এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো পার্বত্য অঞ্চলে কি? চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। তারপরে রাজশাহী, দিনাজপুর, রংপুর সাঁওতাল ও রাজবংশী। আর ময়মনসিংহ অঞ্চলে আমরা গারো দেখতে পারি। কীভাবে মনে রাখবা? ময়মনসিংহে কিন্তু গারো পাহাড় আছে। এই বাংলাদেশের যে পাহাড়, গারো পাহাড়, এটা কিন্তু ময়মনসিংহে। অর্থাৎ গারো পাহাড় কেন নাম হলো? কারণ গারোরা ওখানে থাকে, ঠিক আছে। মানে ময়মনসিংহে গারোরা থাকে মেইনলি, এটা বুঝিয়েছি। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে প্যাসেজ এই প্যারাটা। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। এই চারটা ধর্ম হলো মেইনলি, আমরা যদি পপুলেশনের মধ্যে সবচেয়ে মেজরিটি মানুষ পালন করে এমন চারটা ধর্ম বের করা যায় তাহলে এই চারটা হবে। তারপরে আমরা দেখতে পাই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আমরা ঈদুল ফিতর পালন করেছি কয়েকদিন আগেই, এবং সামনে আমাদের ঈদুল আজহাও আছে, আমরা জানি। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়। এগুলোর বাইরেও কিন্তু অনেক উৎসব আছে। কয়েকদিন আগে আমরা ইস্টার সানডের ছুটি কাটিয়েছি, নিশ্চয়ই মনে আছে। এটাও কিন্তু খ্রিস্টানদের একটি উৎসব। যেমন পহেলা বৈশাখে কমনলি আমাদের কিন্তু সবাই পালন করি। পহেলা বৈশাখে উদযাপিত করা হয় বাংলা নববর্ষ। একটা কি ফিচার বা একটা জিকে বলে দেই, বাংলা নববর্ষ কার আমল থেকে চালু হয়েছিল? সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবরের আমল থেকে। রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, চাকমাদের উৎসব বিজু, ঠিক আছে। রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, চাকমাদের উৎসবের নাম বিজু, মনে রাখতে হবে কিন্তু এগুলো। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার। আমি বললাম না, পেশার বা জীবিকা নির্বাহের ক্ষেত্রেও কিন্তু আমাদের মানুষের মধ্যে অনেক বৈচিত্র্য। তারপরে দেখো কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। জীবিকা নির্বাহ করা কি আমরা কিন্তু বুঝেছিলাম যে তুমি যে কাজ করে টাকা পয়সা উপার্জন করে তোমার ফ্যামিলিকে সাপোর্ট করছো, বা তুমি নিজে বাজার করতেছো, কাপড় জামা কিনতেছো, ঈদের জামা কিনতেছো, ঈদের শপিং করছো, এইটাই তোমার কি পেশা, মানুষের পেশা। অনেকের অনেক রকম পেশা হতে পারে। কেউ ব্যবসা করে আর্ন করছে, কেউ চাকরি করে আর্ন করছে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। অপরদিকে দেখি আমরা জেলেরা জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। এই সকল বিষয়গুলো দেখো, আমাদের সমাজটা কেমন? প্রতিটা মানুষ কিন্তু সেম কাজ করছে না। প্রতিটা মানুষই যদি ভাবতো যে আমি ব্যবসা করবো, আমি ব্যবসা করে বড়লোক হয়ে যাবো, তাহলে কিন্তু তুমি যখন প্রয়োজন হইতো তুমি জুতা সেলাই করার একজন মুচিকেও পেতে না। অর্থাৎ এই সমাজে প্রতিটা পেশার মানুষের গুরুত্বই কিন্তু আছে, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি-কুড়ি তৈরি করেন। হাঁড়ি-কুড়ি বলতে মাটির আসবাবপত্র, হাঁড়ি, কলসি ইত্যাদি কিন্তু। আর তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলার শহর ও গ্রামে আরও নানান পেশার মানুষ দেখা যায়। কত রকম মানুষ আছে, তাই না? কেউ বাউল, গান গেয়ে বেড়াচ্ছে, কেউ ধরো
সরকারি চাকুরি করছে, কেউ বেসরকারি চাকুরি করছে, কেউ ব্যাংকার, এরকম অনেক পেশার মানুষ আমরা বৈচিত্র্যপূর্ণ মানুষ দেখতে পাই। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করছে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সকল মানুষের শ্রম একসাথে মিলে আমাদের দেশটাকে সমৃদ্ধ করেছে, আমাদের প্রয়োজনগুলো কি তারা মেটাচ্ছে। তোমার কিন্তু প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে। তুমি যখন ফল কিনতে যাওয়া, ফলের দোকানদারের তোমার প্রয়োজন আছে। বাজার করতে যখন তুমি হলো মাংস কিনতে যাচ্ছ, কসাই যে মাংস কাটছে তারও কিন্তু তোমার প্রয়োজন আছে। এই কাজগুলো কিন্তু তুমি সবসময় যদি তোমার একা করতে হতো তুমি কিন্তু পারতে না। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদেও বৈচিত্র্য আছে। তাহলে বৈচিত্র্য আসলে কোথায় নাই? আসলে পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরের থেকে আলাদা, তবুও বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বিবেচনা করছি আসলে অনেক রকমের বৈচিত্র্য। পাজামা পাঞ্জাবি, এখন আমি কি একটা পাঞ্জাবি পরে আছি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। তুমি যদি কোনো চাকমা বা মারমা প্রোগ্রাম দেখো বা ওদের কোনো অনুষ্ঠান দেখো উদযাপন করতে, তুমি দেখতে পারবে যে তাদের ড্রেসটা একটু অন্য টাইপের হয়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। পিনন ও হাদি, চাকমাদের পোশাকের নামটা কি? পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেয়া। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো হলো জ্ঞানমূলক, এক কথায় উত্তর আসার মতো প্রশ্ন। তারপরে দেখো সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক, গারোদের পোশাকের নাম দখমান্দা। সবগুলো মনে রাখতে হবে কিন্তু খুব ভালো করে। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে, রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। এখন দেখবে যে তেলের পাম্পের আগে বিশাল বড় গাড়ির সিরিয়াল, তাই না? কখনো গাড়ি, কখনো বাইক, কখনো ট্রাক, অনেক টাইপের বিষয়। ওইটাই বলছে যে অনেক টাইপের জিনিসপত্র আছে। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে, সেই বাহনের মধ্যেও আছে বৈচিত্র্য। বাংলাদেশের মানুষের চেহারার শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। কেউ মোটা, কেউ চিকন, কেউ লম্বা, কেউ খাটো, সবাই এক হয় না। এটাই আসলে প্রকৃতির নিয়ম, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তুমি তোমার ফ্রেন্ড কোনো একটা কাজ হয়তো ভালো পারে, তুমি হয়তো সেটা খুব ভালো মতো পারছো না, তার মানে এই না তুমি তার চেয়ে খারাপ। হয়তো বা তুমি এমন কোনো কিছু পারবে যেটা তোমার ফ্রেন্ড অতটা ভালো পারবে না। অর্থাৎ প্রতিটা মানুষই আলাদা, প্রতিটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক থাকে, মানে একদম পার্সোনাল কিছু বৈশিষ্ট্য থাকে যেটা অন্য কারোর সাথে মেলে না। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। আসলেই কিন্তু যত বৈচিত্র্যই থাক, সকল ধরনের মানুষ কিন্তু দেশকে সমৃদ্ধ করছে, আমাদের জীবনযাপন একটু হলেও তারা কিন্তু সহজ করছে। অনেক সুন্দর একটা গল্প আমরা কিন্তু পড়ে ফেললাম। এটার কিছু এক্সারসাইজ আছে, আমরা দেখি। দেখো, বর্ণ সাজিয়ে শব্দ লিখে এখানে একটু জাম্বলড করে দেওয়া আছে বা উল্টাপাল্টা করে দেওয়া আছে। তোমাকে মেইনলি এটা সলভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এটা দেখেই বুঝতে পারছো, তুমি তুমি কি দেখে বুঝতে পারছো এটা কি হবে? এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি বলে দিই, মুখে বলে দিই। এখানে জন্মভূমি, ঠিক আছে, শব্দটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কি হবে? জন্মভূমি। তারপরে এটা কি হবে? শারীরিক। তারপরে এটা কি? বৈচিত্র্য, সম্প্রীতি, জাতি গোষ্ঠী। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে, সহজ আসলে। এদেশে আছে নানান ধরনের কি বলতো, নানান ধরনের উৎসব বা জীবিকা, কোনো একটা হতে পারে। আমরা নেক্সটগুলো সলভ করে বুঝতে পারবো। বৈচিত্র্য আর ভিন্নতাই ড্যাশ করেছে দেশকে, অবশ্যই সমৃদ্ধ করেছে দেশকে। এটা কি হবে আমাদের? সমৃদ্ধ করেছে দেশকে। খ নাম্বার, সমৃদ্ধ। বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। গ নাম্বার, ড্যাশ ধরে চলে রেলগাড়ি, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। তাহলে সমৃদ্ধ আর রেল লাইন কিন্তু আমরা শিওর হয়েছি। ক নাম্বারটা শিওরলি এখনো বলি নাই। রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের বিজু উৎসব। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। তাহলে ওই তিনটা গেল। মানুষ যে ধরনের কাজ করে, জীবিকা নির্বাহ করে, মানে এই যে জীবিকা, এটা হবে জীবিকা, তার মানে প্রথমটা হবে উৎসব। উৎসব শুধু বাকি থাকে, ঠিক আছে। প্রথমটা উৎসব, তারপরে সমৃদ্ধ, তারপরে রেল লাইন, তারপরে সাংগ্রাই, তারপরে জীবিকা। বাংলা ছাড়াও বাংলাদেশের আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে, চাকমাদের ভাষা আলাদা, গারোদের ভাষা আলাদা, এগুলো কিন্তু খুব ভালো মতো আমাদের জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে কী কী উৎসব উদযাপন করা হয়, আমরা এখানে কি কি উত্তর আনবো। প্রথমত মুসলমানদের উৎসব, হিন্দুদের উৎসব, বৌদ্ধদের উৎসব এবং খ্রিস্টানদের উৎসব। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, আমাদের বড়দিন এবং বুদ্ধ পূর্ণিমা। চাকমাদের কি? বিজু, তারপরে সাংগ্রাই, এগুলো কিন্তু আমরা আনবো, ঠিক আছে।
সবগুলো বইয়ে যা যা আছে সবগুলো। সড়ক, নদী ও আকাশপথে কী কী বাহন দেখা যায়? আমরা সড়ক পথে গাড়ি ঘোড়া, বাইক, মোটরসাইকেল এগুলো দেখি। নদী পথে আমরা জাহাজ, লঞ্চ এগুলো দেখি, নৌকা দেখি। আকাশপথে উড়োজাহাজ দেখি, তাই না? সড়ক পথে কিন্তু রেল লাইনের মাধ্যমে আমরা রেলগাড়ি চলাচলও দেখি, এটাও সড়কের মধ্যে। সড়ক বলতে আর কি স্থলভূমির যানবাহন আর কি। কোন পেশার মানুষ কি করে? এখানে অনেকগুলো পেশার মানুষের কথা আনা যায়, তুমি এক্সট্রাও লিখতে পারো, বাট বইয়েরগুলো অবশ্যই আগে লিখতে হবে, ঠিক আছে? বৈচিত্র্য কীভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? এই যে এখানে প্রতিটা মানুষ যে নিজের একক কিছু সত্তায় বাংলাদেশকে সমৃদ্ধ করছে, এই ব্যাপারটা আসবে, ঠিক আছে? এবং প্রতিটা মানুষই আমাদের জীবনে কোনো না কোনো কাজ সহজ করে দিচ্ছে, এভাবে কিন্তু বৈচিত্র্য বাংলাদেশকে সমৃদ্ধ করছে। এখানে আর তেমন ইম্পর্টেন্ট জায়গা নেই, ছবি আঁকার কাজ আছে। মোটামুটি প্রথম পাঠ কিন্তু আমরা শেষ করে ফেলেছি খুব সুন্দরভাবে আলোচনার মাধ্যমে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুত চলে আসবে। এই সিরিজটা আমি শেষ করবই, তোমাদের প্রতিটা টপিক এই যে সূচিপত্র থেকে আমরা দেখি, আমরা প্রতিটা টপিক কিন্তু ক্লাস তোমাদের দিয়ে দেব। তুমি কমেন্ট বক্স চেক করো, আমাদের ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো। আর প্রাথমিক বৃত্তির সকল সহযোগিতা কিন্তু তুমি আমাদের এই পেজে পেয়ে যাবে, অবশ্যই ফলো দিয়ে আপডেটেড থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।